আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের সবাইকে কেমিস্ট্রি সেকেন্ড ফার্স্ট পেপারের গুণগত রসায়নের যেই ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটা গত ক্লাসে আলোচনা তোমাদের হয়ে গেছে, ভিডিও দিয়েছি। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে সেকেন্ড অংশ যেটুকু ছিল গুণগত রসায়নের সেই অংশটুকু আলোচনা করব। বোর্ডে আমি টপিকগুলো দিয়ে দিয়েছি, আজকে কোন কোন টপিক কভার করা হবে। ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, তবে তোমাদেরকে অনুরোধ থাকলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা, ভালোভাবে দেখবা, এবং ভিডিওটা দেখার পরে যে বিষয়গুলো বুঝবা বা বুঝতে পারবে না অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করবো সামনে তোমাদেরকে সেই বিষয়ে হেল্প করার, ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকের আলোচনার প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দ্রাব্যতা এবং নির্ভরশীলতা। তো দ্রাব্যতা সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর দেখো, এই ভিডিওটা আমি যখন করছি আমি ধারণা করে নিচ্ছি যে তোমরা মোটামুটি একটু ধারণা নিয়েছো, কারণ এখন তো কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, এখন তোমাদেরকে সব ভেঙে চুরে বোঝাবো না। সেজন্য দ্রাব্যতার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমরা জানি যে একটা দ্রবণে, হ্যাঁ, একটা দ্রবণকে একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যতটুকু পদার্থ লাগে বা দ্রব্য লাগে, যেটাকে আমরা দ্রব্য বলি, সম্পৃক্ত করার ক্ষেত্রে যতটুকু দ্রব্য লাগে বা প্রয়োজন হয় সেটাকে আমরা বলি কি? দ্রাব্যতা। সেটাকে আমরা বেসিক ভাবে বলি কি? দ্রাব্যতা। তো এই দ্রাব্যতার একক আছে, এককগুলো কি কি একটু আমি করে নিই, ধরো মার্কারটা। যে দ্রাব্যতার একক মনে করো গ্রাম পার লিটার আছে, দ্রাব্যতার একক তোমার মোল পার লিটার আছে, ঠিক আছে। তারপরে সম্ভবত গ্রাম পার 100 ওইটা কি একটা ছিল, এটা একটু 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 মিস একটু এদিক ওদিক হতে পারে। এটা একটু মানে এটা দেখো কাছাকাছি একটা একক আছে, আমি একটুখানি মনে করতে পারছি না কাইন্ড অফ, কিন্তু এই দুটো একক আছে। সো এই দুটো একক দিয়ে কিন্তু তোমার অনেক সময় দেখা যায় যে কনভার্সেশন তোমার ডাইরেক্ট মানে কাজে লাগবে এককগুলা। তো মেন কথা হচ্ছে এই দ্রাব্যতা, এটার মূল কাহিনী কিন্তু এটা যে একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব্য প্রয়োজন সেটাই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা। এটা রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে, ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এই বেসিক কথাটা কিন্তু তোমাদের জন্য উপযুক্ত হয়ে যায়। যে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন, দ্রাব্যতার মেন যে থিমটা থাকবে সেটা হচ্ছে একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যত পরিমাণে বলুক না কেন, যত গ্রাম প্রয়োজন হবে। এবং এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এককগুলোর ক্ষেত্রে একটু ভালোভাবে দৃষ্টি রাখতে অনুরোধ করবো। অনেক সময় দেখা যায় গ্রাম পার লিটারের পরিবর্তে গ্রাম পার মিলিলিটার দিয়ে দেয়, তো তখন কিন্তু তোমার এককের যে কনভার্সেশন গুলো আছে তো ওগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। আর তোমাদেরকে অবশ্যই কেমিস্ট্রি ক্ষেত্রে কিন্তু একবার কতগুলো বেসিক কনভার্সেশন আছে। যেমন একটা দেখায়, ধরো তোমার ডেসিমিটার কিউব থাকে, তো তোমরা জিনিসটা অবশ্যই জানো যে ডেসিমিটার কিউব যে কথা, লিটার কিন্তু একই কথা। ডেসিমিটার কিউব যে কথা, লিটার কিন্তু একই কথা। সিসি সেন্টিমিটার কিউব, এটা যে কথা, মিলিলিটার একই কথা। মানে এক ডেসিমিটার কিউব সমান 1 লিটার তুমি লিখতে পারবা, মানে 1 ডেসিলিটার কিউব মানে আবার 1 সিসি সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তুমি 1 মিলিলিটার এমএল লিখতে পারবা। তো এককের যে বেসিক কিছু কনভার্সেশন আছে, অনেক বোরিং না, সহজ যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো জানলে আপাতত যথেষ্ট এই ক্ষেত্রে। তো পরবর্তীতে যে অংশটা আমরা আসবো সেটা হচ্ছে নির্ভরশীলতা। তো দ্রাব্যতা নির্ভরশীলতা তিনটা জিনিসের উপর দ্রাব্যতা নির্ভরশীল। নাম্বার ওয়ান হচ্ছে তোমার, আমি যদি লক্ষ্য করি, নাম্বার ওয়ান হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার উপর নির্ভরশীলতা। তাপমাত্রার উপর কি ধরনের? দেখো, এটা খুব সহজ জিনিস যে তোমার যে তাপ উৎপাদী বিক্রিয়া, মানে ধরো তুমি ধরো যে তোমার ধরো একটা পানিতে, তুমি যখন পানিতে একটা জার, একটা পানির জার, সেই পানির জারে তুমি যখন একটু অ্যাড করবা, সেটা কি? চুন। চুন যখন যুক্ত করবা তখন ওই পানিটা কিন্তু একটু গরম হতে থাকে। তার মানে কি এখানে তাপ উৎপাদন হচ্ছে, এখানে তাপ উৎপাদন হচ্ছে। ডেলিস নেগেটিভ। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি এখন কি করো, যে এর নিচে একটা চুলা ধরাই দিলে বা এর নিচে একটা তুমি আগুন ধরাই দিলে, কোনো কারণে তুমি এর নিচে একটা ফায়ার আগুন ধরাই দিলে তাপ উৎপাদন, দেখো এটা কিন্তু তোমার তাপ উৎপাদী একটা বিক্রিয়া, কারণ চুন দেওয়ার পরে পানিটা গরম হয়ে গেছে, তার মানে তাপ উৎপাদন হচ্ছে। তুমি কি করলে? আগুন ধরাই দিলে। আগুন ধরাই দেওয়ার কারণে কি হবে, যে তোমার যে চুনটা, মানে এটা এমনি ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, তারপরে লা সাদরিলের যে নীতিটা, যে তাপ উৎপন্ন হচ্ছিল সেখানে তুমি আরো তাপ দিছো, তাহলে বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকতে যাবে। সাম্য অবস্থায় থাকার জন্য কি করবে, যে তোমার বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ তোমার যে এই পাত্রে যে চুনটা ছিল সেই চুনটা দেখা যাবে একসময় কি হবে, নিচে আস্তে আস্তে অধক্ষিপ্ত হতে থাকবে। চুনগুলো অধক্ষিপ্ত হতে থাকবে। তার মানে কি হলো, তোমার দ্রাব্যতা কিন্তু একটু হলো হ্রাস পাবে। আর দ্রাব্যতা অবশ্যই হ্রাস পাবে, কারণ কি? এটা তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি তাপ যখন দিচ্ছ, তো এটাই কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতার মানে নির্ভরশীলতা। এখন যদি তোমার বিক্রিয়াটা এমন হয় যে তুমি ওই একই পাত্রে তুমি এখন পানির ভিতরে ধরো চিনি দিলে, পানির ভিতরে যখন তুমি চিনি দিবা তখন দেখবা যে পানিটা একটু ঠান্ডা হয়ে যায়, পানির ভিতরে একটু চিনি দিলে পানিটা একটু ঠান্ডা হয়ে যায়। তো ওই অবস্থায় তুমি সে আবার ধরো সে আগুন ধরাবা, তখন কি হবে? তো চিনিটার কারণে পানি ঠান্ডা হয়েছে, তার মানে তাপ হ্রাস পাইছে। তাপ হ্রাস পাইছে মানে কি? ডেলিস নেগেটিভ, ডেলিসটা পজিটিভ, তাপ হ্রাস পাইছে, তাপ হারে বিক্রিয়া সংঘটিত হয়েছে। সেখানে যখন তুমি চিনিটা অ্যাড করবা, তখন ওই মানে চিনিটা অ্যাড করবা, তখন ঠান্ডা হলো, তখন তুমি আগুন জ্বালাবা, তখন এটা কি হবে? তাপ হারে বিক্রিয়া তুমি তাপ দিচ্ছ। তো তাপ হারে বিক্রিয়ায় তাপ যখন দিবা, ওই লাল সাদা নীতি সেম ভাবে যে সাম্য অবস্থায় যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা সাম্য অবস্থাটাকে ধরে রাখার জন্য কি করবে? উৎপাদটা বাড়াই দিবে, অর্থাৎ চিনির পরিমাণটা তখন কি হবে, যে আস্তে আস্তে তুমি দেখবে যে তুমি চিনি মানে ঠান্ডা করার জন্য তোমার চিনি আরো বেশি দেওয়া লাগবে। তার মানে কি হচ্ছে, তাপ হারি বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রাটা বাড়াই, তাহলে কি হচ্ছে? দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে যদি মানে আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। আরেকটা আছে স্পেশাল একটা ধরন, সেটা হচ্ছে তোমার যেগুলো কেরাসিত পানিযুক্ত যৌগ, ঠিক আছে। যেমন দেখো গ্লুবাল লবণ, সোডিয়াম সালফেট, যেটা গ্লুবাল লবণ, এটার নাম গ্লুবাল লবণ। তারপর তোমার তুতে তুতে এই যে এই জাতীয় যে যৌগগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে একটা বিশেষই আছে। সেটা কি, যে এগুলোর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যখন তুমি তাপ দিতে থাকবা, স্বাভাবিক অবস্থায় যখন এগুলো তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তখন দেখা যায় এটা দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপ বাড়ালে এর দ্রাব্যতা বাড়ে।
এর দ্রাব্যতা বাড়ে। কিন্তু এই যে এটার ক্ষেত্রে যেমন 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লোবাল লবণের ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কি হয়, এর দ্রাব্যতা কিন্তু বাড়তে থাকে। কিন্তু যখন 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, ক্রান্তীয় তাপমাত্রা এটাকে বলে কেমিস্ট্রি একটা টার্ম, তখন এটার যে তোমার কেলাসিত যে অংশ, পানির অংশ যেটা থাকে, পানির যে অংশটা থাকে, সেটা সম্পূর্ণ যখন শেষ হয়ে যায়, পানির অংশটা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র অবশিষ্ট থাকে হচ্ছে সোডিয়াম সালফেট। তখন কি হয়, তখন তুমি যদি তাপমাত্রা দিতেই থাকো, যে না ভাবছো যে না আজকে আমি খেপে গেছি, আজকে যত ইচ্ছা তত তাপমাত্রা দিব, তখন কি হবে, আস্তে আস্তে এই যে সোডিয়াম সালফেটটা, এখন তো পানি নাই, তখন এইটা আস্তে আস্তে আবার কমতে শুরু করবে, অর্থাৎ তখন দ্রাব্যতা কমবে। অর্থাৎ গ্রাফে যদি প্রকাশ করা হয়, এটা গ্রাফিক্যাল যে ডিজাইনটা আছে এরকম হবে অনেকটা। আমি একটু দেখাইনি, ধরো তুমি তাপমাত্রা প্রথমে দিছো, এটা এখানে ধরো তুমি এখানে তাপমাত্রা, আর এই বরাবর হচ্ছে দ্রাব্যতা। তো তাপমাত্রা ধরো তুমি প্রথমে দিছো, দ্রাব্যতা ধরো অনেক বাড়বে, তার পরবর্তীতে তাপমাত্রা মানে দিতেই আছে, তুমি পাগল হয়ে গেছো, যাতে তাপমাত্রা দিয়ে দেখবো কি হয়। এই দেখো আস্তে আস্তে কিন্তু কমবে। এটা গ্রাফিক্যাল মানে দ্রাব্যতার নির্ভরশীলতার বিষয়টা গ্রাফিক্যাল ভাবে যদি তুমি দেখাতে চাও, তাহলে এইটা তো দ্রাব্যতা রিলেটেড হয়। তিনটা জিনিস মানে ব্যাখ্যাটা যে কোনটার কি, এটা মোটামুটি এটুকু জানলে যথেষ্ট। এগুলো সাধারণত যদি একটা থিওরিতে দিবে ঘ নাম্বারে এগুলো দিয়ে সম্ভাবনা কম, তবে এই সম্পর্কে ধারণা রাখা অবশ্যই ভালো। থিওরি নাম্বারের জন্য অনেক সময় দিয়ে দিতে পারে এটা। তো এখানে বেসিক আলোচনা এটুকু ছিল, এটার মানে জিনিস আলোচনা এটুকু জানলে তোমার মোটামুটি এখান থেকে মানে এগুলো হবে, কমপ্লিট হবে। তো একটা আলোচনা হয়ে গেল। দেখো 2 নম্বর আলোচনা যেটা দ্রাব্যতা এবং আয়নিক গুণফল। আচ্ছা, তো এটা খুব সহজ ভাবে আমি বোঝাই, আমি খুব সহজ ভাবে এটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো একটা রাসায়নিক বিক্রিয়া, দেখো তুমি ধরো, আমি এটা ওই জন্য মানে নর্মাল লিখতে দিচ্ছি, ধরো A2B3 এই একটা যৌগ, আর এই তোমার দ্রাব্যতার গুণফল এগুলো কিন্তু সবসময় মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পাওয়া যায়, তুমি এটা অবশ্যই জানো, এগুলো অনেক সময় দেখা যায় মিশ্রিত দিয়ে দেয়। তো এটা ভাঙলে কি পাবো আমরা, এই যে 2A3+, এবং এটা থেকে আমরা পাবো হচ্ছে 3B2-। ওকে, তো এখানে দুইটা ভাবে আমরা প্রকাশ করবো, একটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। তোমাকে যদি ভাই এই যৌগের বিক্রিয়া থেকে দ্রাব্যতার গুণফল বের করতে বলে, তাহলে তুমি কি করবা, কেএসপি কেএসপি ইকুয়াল টু কি লিখবা। এই জায়গায় একটা জিনিস খুব খেয়াল করো, এখানে একটা জিনিস ভুল হয় আমাদের, সেটা এই যে দেখো, এই যে সহগটা আছে, এই সহগ সহ কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই কথাটা একটু ভালোভাবে খেয়াল করো, সামনে এটা লাগবে কাজে, এটা একটু ভালোভাবে খেয়াল করো। এই সহগটা আছে, সহগ সহ রাখবা, এখানে তুমি এটা দিতে পারো, এটা দিলে ভালো লাগে দেখতে এটাই। আবার এই সহগটা এখানেও থাকবে, সাথেও থাকবে, উপরে ঘাত হিসেবে গুণ হয়ে যাবে। কিন্তু এই যে বিক্রিয়াটা এখানেও একই ঘটনা, সহগটা এখানে রাখবা এবং সাথে থাকবে এবং ওই ঘাত হিসেবে চলে যাবে। তো যদি আমি সে বাই ডিফল্ট ধরে নিই যে এটা তোমারই হচ্ছে এস, তো এটা 3S, তাহলে এটার হিসাবটা তুমি বুঝতেই পারছো কত আসে, যে এখানে 2 × 2s², সো এটা হচ্ছে 2s, হ্যাঁ 2s, সো 2s² এটা, আর এটা হচ্ছে 3s³ সেখান থেকে একটা হিসাব আসে। তারপরে আমি যদি একটা জিনিস লক্ষ্য করি, যে তোমার এটা কেআইপি, এটা একই বিক্রিয়ার জন্য যদি কেআইপিটা বের করি, এই একই বিক্রিয়ার জন্য সেম বিক্রিয়ার জন্য যদি কেআইপি রিঅ্যাকশনটা বের করি, এইবার ভাই একটা জিনিসটা লক্ষ্য করো, দেখো কেএসপির ক্ষেত্রে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, এখানে যে টুটা ছিল সেই টুটা কিন্তু এর ভিতরে ঢুকাইছি, এটা কিন্তু খুব ভুল হয়, যে আমরা অনেকে ভুল করে ফেলি এটা। এই টুটা কিন্তু কেআইপি ক্ষেত্রে ঢুকানো যাবে না, কেআইপি ক্ষেত্রে জাস্ট এটাকে ঘাত হিসেবে ব্যবহার করতে হবে। ভালোভাবে দেখো, কেআইপি ক্ষেত্রে এটাকে জাস্ট মানে ঘাত হিসেবে ব্যবহার করবো, অর্থাৎ এইখানে থাকবে কি A3+, এবং এখানে যে টুটা ছিল সহগটা সেটা উপরে চলে যাবে, এবং আগের মতো তার সিম্পল হবে। এখানে একই ঘটনা, এই 3টা কিন্তু ভিতরে যাবে না, 3টা তোমার জাস্ট তুমি ঘাত হিসেবে ইউজ করবা। তো এই ভুলটা আমার অনেক করতে লাগে, সেই জন্য আর কি আস্তে আস্তে অনেক বোঝার পরে, অনেক কিছু করার পরে বুঝছি। তো সেই জন্য তোমাদেরকে এটা একটু সতর্ক করে দিলাম। তারপরে তুমি ঘনমাত্রা এখানে ধরো, এখানে যেমন ধরো এখানে এস আছে, তুমি এটাকে কিন্তু এস ধরো, আমি একটু ভুল এখানে একবার ডাইরেক্ট 2S দিয়ে দিছি, এটা জাস্ট অ্যাকচুয়ালি এস হবে, দুইটার কারণে 2S হবে, এটা মানে ডাইরেক্ট দেওয়া উচিত না তোমার, এখানে না দিলেও সমস্যা নেই, বাট বোঝানোর জন্য আমি এখানে এস দেওয়াটা ভালো ছিল আমার জন্য। তারপর তুমি 3S যে এখানে আনা যেত। তো দেখো এই যে এখানে এস, সো এস মানে এখানে S² হবে, আর এই যে এখানে এস ছিল, সো এখানে কিন্তু দেখো এস তোমার কিউব হবে। হ্যাঁ, তো এখানে এস দিয়ে প্রকাশ করবা। তো মেন যে বিষয়টা ভাই বলছি, সেটা হচ্ছে কেএসপি এবং কেআইপির মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যটা অনেকে আমরা ভুল করে ফেলি, এবং ওটার জন্য কিন্তু পরবর্তীতে অ্যান্সার মেলে না, এবং তখন কিন্তু কষ্ট লাগে। সুতরাং এই সূক্ষ্ম পার্থক্যটা তোমরা ভালোভাবে আশা করি বুঝছো। তো এই বিষয়টা যখন আমরা শেষ করলাম, তখন আমরা পরবর্তী যেটা এই অংশটা শেষ হলো, পরবর্তীতে আমরা যাবো হচ্ছে অদক্ষেপ এবং ইসের কনসেপ্টে। অদক্ষেপের কনসেপ্টে যদি আমরা লক্ষ্য করি, অদক্ষেপ এর এটা খুব সহজ। আমরা বিক্রিয়ার ক্ষেত্রে তিনটা অংশ আমরা দ্রবণী, মানে ধরো তোমার দুইটা বিক্রিয়া রিয়াকশনের কারণে তিনটা ঘটনা ঘটতে পারে, কেএসপি কেআইপি। আমি ডাইরেক্ট কিন্তু আলোচনা চলে যাচ্ছি, যে একটা বিক্রিয়া যদি এমন হয় যে তোমার কেএসপি এর মানটা যদি কেআইপি সমান হয়ে যায় বিক্রিয়ায়, তখন আমরা জানি যে এটা কি সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ হবে। কেএসপি এর মানটা যদি কেআইপি থেকে বেশি হয়, তার মানে কি, যে ভাই আরো দেওয়া লাগবে কিন্তু দেওয়া হয়েছে কম, তার মানে কি অসম্পৃক্ত দ্রবণ। আর যদি কেএসপি এর মানটা কেআইপি থেকে ছোট হয়ে যায়, মানে কেআইপি বেশি হয়ে গেছে, মানে তার মানে দিচ্ছি অনেক দেওয়ার কারণে এখন ছোট হয়ে গেছে, তাহলে কি হবে, অতিরিক্ত দ্রবণ। তো এটা মোটামুটি বেসিক, সবাই অধিকাংশ জানো, 90% স্টুডেন্টরা জানো। তো জাস্ট তাও জিনিসটাকে দেখালাম, যে কেএসপির মাধ্যমে যে পদক্ষেপের যে বিষয়টা আছে সেই হিসাবটা আমাদের এখানে দেখালাম। দেখো আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদের জাস্ট জিস্ট টপিকগুলো, যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা পড়াচ্ছি, আমি তোমাদের কিন্তু কোনো কিছু সলভ করাচ্ছি না, যে এটা ম্যাথ সলভ করাচ্ছি না, এই জন্য কিন্তু এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আমি আনছি না, বাট যেগুলো অনেক লাগবে সেগুলো দেখাচ্ছি, এবং ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো করা লাগবে, যেগুলো সূক্ষ্ম ভুল হয় সেগুলো আমি করাচ্ছি। তো ওই জন্য কিন্তু এখানে কোনো ম্যাথমেটিক্যাল কিছু আমি আনছি না। তো এখানে আমরা পরবর্তীতে দেখবো যে সমায়ন প্রভাব, এই জায়গাটা একটুখানি কাজ করতে হবে, এখানে আমি বেশ ভুল করতাম। দেখো এই যে সমায়ন প্রভাবটা ভুল হয়েছিল কি, একবার তোমার মনে করো সমায়ন প্রভাবে আমি জাস্ট করছিলাম কিরকম, যে ধরো তোমার আমার মানে মাথায় ছিল যে এটা যা ভাই বিক্রিয়া যাই থাকে না কেন, যদি একই জিনিস থাকে, যেমন ধরো এই যে AB3, হ্যাঁ এই ধরো এটা হচ্ছে AB3, থ্রিটা এখানে না নিচে, হ্যাঁ সরি, আচ্ছা
ধরো একটা যৌগ হচ্ছে তোমার AB3, আর একটা যৌগ তোমার ধরো AB, সে AB, তো সরি AB তো না, তোমার CB। তো আমার ধারণা ছিল, আমি যেভাবে পড়ছিলাম যে ভাই আমি যদি কোনোভাবেই পাই যে দুইটাতে একটা মানে মৌল কমন থাকবে, তাহলে আমি বুঝবো যে সেখানে সমায়ন ঘটবে। তো প্রশ্নের উত্তর দিতে একবার গেছিলাম, দেখি যে ভাই চারটাতেই প্রায় সব মানে সেম সেম, মানে প্রত্যেকটাতেই সেমই আছে। তখন আমি মানে ভয় পেয়ে গেছিলাম যে কি কি হলো। তো সমায়নের মূল যে বিষয়টা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমায়নটা প্রযোজ্য শুধুমাত্র, ভালোভাবে শুনে রাখো, তোমার তীব্র তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্লাস মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সবসময় এটা খুবই গুরুত্বপূর্ণ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এইটা যেখানে দেখবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাদের মধ্যে সমান প্রভাবটা কার্যকর হবে, তাদের মধ্যে সমান প্রভাবটা কার্যকর হবে। কারা তীব্র কারা মৃদু, যেমন দেখো তুমি উদাহরণ ফর এক্সাম্পল হিসেবে তুমি দেখতে পারো, ধরো তোমার ইথানোয়িক অ্যাসিড যেটা আমরা চিনি CH3COOH, ঠিক আছে, এটা তো এইটা, আর তোমার ধরো এটার যে তোমার CH3COOH লবণটা, এটা কিন্তু দেখো এটা কিন্তু উইক, এই যে এটা কিন্তু উইক, উইক দুর্বল, দুর্বল অ্যাসিড। আর এটা হচ্ছে সেই দুর্বল অ্যাসিডের কি তীব্র ক্ষার, তীব্র ক্ষার। তো এখানে কিন্তু সমান প্রভাব খাটবে, কার খাটবে, এই যে এখানে যদি জিজ্ঞাসা করে ভাই কার সমান প্রভাব খাটবে, সুন্দরভাবে বলবো ভাই CH3C+, এখানে কিন্তু এইটার সমান প্রভাব খাটবে। কিভাবে খাটবে তুমি দেখে কিন্তু বুঝতে পারবো ভাই এখানে দুর্বলই আছে তীব্রই আছে, মানে দুর্বল তীব্র মিক্সড আকারে যখন থাকবে তখন। কিন্তু যদি তোমার এমন হয় যে ধরো HCl আর NaCl, ঠিক আছে, দুই জায়গায় তো Cl আছে, কমন আয়ন কিন্তু ছিল, দুই জায়গায় কিন্তু কমন আয়ন ছিল ক্লোরিন, কিন্তু সমান প্রভাব খাটবে না। কিসের জন্য খাটবে না? কারণ এই যে এইটাও তীব্র, এটাও তীব্র, দুইটাই তীব্র, একটা তীব্র অ্যাসিড, একটা হচ্ছে তীব্র লবণ। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর একটা জিনিস, যে অনেক সময় তোমার দেখো যে লবণের ক্ষেত্রে, লবণের মধ্যে কিন্তু সমানের খাটে, এটা তোমাদের একটু দেখাই দিই। যেমন ধরো AgCl আর NaCl, ঠিক আছে, এটার কিন্তু সমান প্রভাব খাটে। কিভাবে খাটে? এটা কিন্তু দেখো তীব্র, এটা কিন্তু দুর্বল, AgClটা দুর্বল লবণ, ঠিক আছে, দুর্বল লবণ লবণ, আর এটা হচ্ছে তীব্র লবণ। মানে আমি তোমাদের দেখালাম জাস্ট ওই যে মানে একটু অনেক সময় মাথায় মনে হতে পারে যে ভাই সমান সবসময় হয়তো দুর্বল অ্যাসিড বা সবল ক্ষার, সবল ক্ষারের ক্ষেত্রে এক ধরনের, অ্যাসিডের ক্ষেত্রে দেখালাম দুর্বল অ্যাসিড এর সবল ক্ষার মানে লবণ, ক্ষারের ক্ষেত্রে এক ধরনের সবল, মানে দুর্বল ক্ষারের সবলই, ওইটার ক্ষেত্রেও সমান প্রভাব একই কনসেপ্ট খাটে। কিন্তু লবণের দুইটা লবণের ক্ষেত্রেও কিন্তু, দুটো লবণের ক্ষেত্রেও কিন্তু তোমার এই সমানের ঘটনা করতে পারে। যদি এরকম ঘটনা ঘটে, মূল কিওয়ার্ড তীব্র অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্লাস মৃদু তড়িৎ বিশ্লেষ্য ইকুয়াল টু সমান প্রভাব। শুধুমাত্র ওই সময় সমান প্রভাবটা থাকবে যখন তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য থাকবে, তাছাড়া যে কোনো ক্ষেত্রে থাকবে না। তো এইটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে সমানের আলোচনাটা এতটুকুই ছিল, সমানের প্রভাবের মূল জিনিসটা। বাকি ম্যাথমেটিক্যাল টার্মস তো তোমরা পারবা আশা করছি। ওইগুলো নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সামনে সেটা করবো। আমার এটার টপিক আমি প্রত্যেকটা চ্যাপ্টারের রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের মনে করো যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, আগে চেষ্টা করবো যে সম্পূর্ণ যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো নিয়ে কভার করে দেওয়া। তার পরবর্তীতে তোমরা কমেন্ট ভিত্তিতে আমি চেষ্টা করবো তোমাদের কেমিস্ট্রি কোনো একটা অংশে কোনো সমস্যা থাকবে সেটা নিয়ে এক্সট্রা ভাবে আলোচনা করা। কোনো প্রশ্ন থাকতে পারে, কোনো সৃজনশীল হতে পারে, কোনো কনসেপ্ট বুঝছো না ভালোভাবে, তোমরা কষ্ট করে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেওয়া বিষয়টা যে কোনটা তোমরা বুঝছো না। আমি সেই তোমাদের কথার ভিত্তিতে আমি অবশ্যই করার চেষ্টা করবো। আর এই রুমে একটু ফ্যান চলছে না, মানে শব্দ যাতে ভালো কোয়ালিটি হয় সেই জন্য মনে করো আমার গাটা খুব ঘেমে যাচ্ছে, এমনি গা বেশি ঘামে, তো এই বিষয়টা তোমরা একটু মাইন্ডে নিও না। তো চলো পরবর্তী সেই করি। তো আমাদের সময়ের কনসেপ্টটা শেষ হয়ে গেল। তার পরবর্তীতে আয়নিক যৌগের পানির দ্রবণীয়তা। তো এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা একটু কম করবো, কিন্তু দেখো যে এটা মূলত আয়নিক যৌগের বিষয়টা কিরকম, দেখো আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হবে কি হবে না সেটা নির্ভর করবে কিন্তু ওই যে যৌগটার যে গঠনের শক্তিটা, ঠিক আছে, যৌগের গঠনের যে শক্তিটা, এটা নিয়ে বেশি আলোচনার দরকার নাই। যৌগ গঠনের যে শক্তিটা, শক্তিটা এটা যদি তোমার ইসের সবচেয়ে বেশি হয়, যে তোমার পানির যেই ল্যাটিস যে শক্তিটা আছে সেটা যদি বেশি হয়, তাহলে তোমার ভাঙ মানে হবে তোমাদের এটা যে মানে এটা যে ক্যালাসের যে শক্তিটা, আমি ভুল বলছি, যে ক্যালাসের শক্তিটা তার কি বেরোচ্ছে না, আচ্ছা, এই যে তোমার এখানে যে ক্যালাসের শক্তিটা, ক্যালাস, এই ক্যালাসের শক্তিটা যদি ল্যাটিসের শক্তির চেয়ে বেশি হয় পানির, আচ্ছা হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তির চেয়ে যদি বেশি হয়, তাহলে তোমার দ্রবীভূত হবে না সমান প্রভাবের ক্ষেত্রে। ক্যালাসের শক্তি কি, যেমন দেখো NaCl, এটা কিন্তু একটা ক্যালাস, তোমরা 9-10 পড়ছো কিন্তু ক্যালাস আকারে থাকে লবণ। তোমার এই ক্যালাস গুলা, লবণ একটা ক্যালাস ত্রিমাত্রিক গঠনে থাকে, এই ক্যালাসের শক্তিটা যদি হাইড্রেশন শক্তির তুলনায় বেশি থাকে তখন দ্রবীভূত হবে না। আর যদি উল্টা হয়, হাইড্রেশন শক্তি বেশি ক্যালাসের শক্তির তুলনায়, তাহলে অবশ্যই দ্রবীভূত হবে। তো এই সিস্টেমে তো তোমাদের এখানে সাধারণত দেখা যায় যে মোটামুটি এগুলো বেশি প্রশ্ন আসে না এমসিকিউ এর জন্য, যে তোমার সালফেট, যেটা বেরিয়াম সালফেট বাদে সব কয়টা সালফেট আর কার্বনেট লবণ যে পানিতে দ্রবণীয়তা, বা তোমার এই যে লেড, লেডের যে ওটা যদি ভুল না করে তাহলে PbClটা ছিল সম্ভবত, আমি যদি একটু ভাই একটু এখানে কমজোর দৃষ্টি দেখে আমি এটা একটু বলতে পারছি না। তো PbCl সম্ভবত ছিল যে তোমার একটা মানে গরম পানিতে এই দ্রবণীয় হলেও ঠান্ডা পানিতে দ্রবণীয় না, ঠিক আছে। এটার কারণ কি হয়, যে চেঞ্জটা হয়ে যায় তোমার ওই যে ইসের চেঞ্জটা, এই যে হাইড্রেশন এনথালপি আর ল্যাটিস এনথালপি, এটা চেঞ্জ হওয়ার কারণে এই জায়গা তোমার ওই গরম পানিতে হাইড্রেশন এনথালপিটা তোমার কম থাকে, ল্যাটিস মানে বেশি থাকে ল্যাটিসের তুলনায়, তাই সুন্দরভাবে কিন্তু ভেঙে মানে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন দেখা যায় উল্টা ঘটনা ঘটে। এই জন্য দ্রবীভূত মানে যতই তুমি চাপো না কেন এই দ্রবীভূত হতে যাবে না। তো এই কনসেপ্ট অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্নে খ নম্বরে এটা থেকে আসতে পারে। তো এই জন্য আর কি এটা আলোচনা করছি, যে এটা তোমার এখান থেকে তুমি ভালোভাবে পড়লে এমসিকিউ এবং যে ক বা খ নম্বরে আসবে না, খ নম্বরে আর কি আসার সম্ভাবনা থাকে, তো এগুলো একটু ভালোভাবে দেখবা। তো এখানে এই আলোচনাটা এখানে ছিল, এতটুকু ছিল। তার পরবর্তীতে অংশ যদি কভার করতে যাই সেটা হচ্ছে তোমার শিক্ষা পরীক্ষা। আচ্ছা, আর আচ্ছা একটু ধরো শিক্ষা পরীক্ষাটা আমি শুরু করি। দেখো শিক্ষা পরীক্ষা এইটার বেসিকটা কিরকম, যে
শিক্ষা পরীক্ষাটা হচ্ছে তোমার এখানে তোমার জাস্ট ধারণা থাকলেই হবে যে কি করা হয়, এখান থেকে খুব বেশি চাপ নেওয়ার কিছু নাই। এরপর যে টপিকগুলো আলোচনা করবো এখানে বেশি চাপ নেওয়ার কিছু নাই। শিক্ষা পরীক্ষাটা জাস্ট তোমার ওই যে কিভাবে কার্যকর হয় সেটা একটু জানতে হবে। তোমাদের একটা টপিক বলে দিচ্ছি কিভাবে শিক্ষা পরীক্ষা রিলেটেড আলোচনাটা একটু করি। যে শিক্ষা পরীক্ষা এখানে একটু কালি মনে হচ্ছে হয়ে গেছে, সমস্যা হয়েছে, তারা আমি খাপতে লাগেনি। শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে তোমার জানবা যে তুমি কিভাবে কাজটা করো। যে প্লাটিনাম যে তারটা ছিল না, প্লাটিনাম তার, সেই প্লাটিনাম তারে তোমার এইচসিএল লাগানো হয়। সেই এইচসিএল লাগানোর পরে সেটা বুনসেন বার্নারে দেওয়া হয়, বুনসেন বার্নার। সেই বুনসেন বার্নারে দেওয়ার পরে তুমি যেটা লাগাবা, মানে যেই পদার্থটা দিবা সাথে যুক্ত করবা, যে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সোডিয়াম দিলে কোন কালার আসে, সোডিয়াম দিলে সোনালী হলুদ, ক্যালসিয়াম দিলে কিরকম কালার আসে, পটাশিয়াম দিলে কিরকম কালার আসে, এই যে কালারগুলো, ঠিক আছে, এইগুলা মুখস্থ করতে হবে। এবং এই সিস্টেমটা যে কিভাবে শিক্ষা পরীক্ষায় কাজটা, মেকানিজমটা কিরকম বা কিভাবে কি করে। আর আরেকটা জিনিস যে কারা দেয় না, দুইজনই মাত্র দেয় না, এর অনেক সময় খ নম্বরে তোমার প্রশ্ন করে, যদিও খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু অনেক সময় করে বসে সারা দেয় ম্যাগনেসিয়াম বেরিলিয়াম। কারণটা তোমরা জানো, আকার আকৃতি ছোট, তারপরে ইলেকট্রনের মনে করো আসক্তির যে বিষয়টা থাকে, যারা ছাড়তে জানে ইলেকট্রন কম, এমনি এদেরকে মানে মোটামুটি স্যাচুরেটেড অবস্থায় থাকে, সেখান থেকে ইলেকট্রন ভুলেও ছাড়তে জানে, একটা বিভিন্ন দুইটা কারণ, মোটামুটি দুই তিনটা কারণ খ নম্বরে আসলে দেখা কিন্তু হয়ে যায়। মানে মূলত এখান থেকে এটুকু কনসেপ্ট করলে শিক্ষা পরীক্ষা থেকে যথেষ্ট। হ্যাঁ, এখান থেকে এটুকু জানলে হবে যে তোমার শিক্ষা পরীক্ষার সিস্টেমটা কিরকম, শিক্ষা পরীক্ষায় যারা দেয় তাদের ইটা কেমন, কালারটা কেমন। ইম্পর্টেন্ট কয়েকটা আমি তোমাদের বলে দিই, সেটা ধরো সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম দিয়েছি, তো অ্যালুমিনিয়াম আছে, কপারটা আছে, তারপরে তোমার জিঙ্কটা আছে, জিঙ্ক, তারপরে এই কয়টা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই কয়টা হচ্ছে মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। আর বেরিয়াম, এগুলো মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে দুই ভণ্ড, এই দুইটা দেয় না, এই দুইটার বিষয় যে কেন দেয় না, এগুলো কেন শয়তানি করলো, এই বিষয়টা জানলে হবে যে কেন এরা দেয় না শিক্ষা পরীক্ষা, এইটুকু জানলে যথেষ্ট। সেকেন্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। সেই আয়ন শনাক্তকরণটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ওইখানে আমি দিইনি, কারণ এটা মুখস্থ বিদ্যা, এখানে মানে আমি দিইনি। কিন্তু আমি তোমাদের জন্য একটা কাজ করছি যে এখানে যে টপিক লিস্টের এখানে ইম্পর্টেন্ট যেগুলো ছিল কি, যে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তারপর তোমার সোডিয়াম, অ্যামোনিয়াম আয়ন, তারপরে কপার 2+, Fe2+, Fe3+ এবং ক্লোরিন আয়ন, এই কয়টা আয়ন শনাক্তকরণ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো আছে। তো তোমাদের কাজ হবে এগুলো আগে ভালোভাবে পড়া, যেগুলো কখন কি ধরনের বিক্রিয়া দেয়, এবং বিক্রিয়া দেওয়ার পরে তোমরা জাস্ট, আমি একটা ভুল করতাম সেটা কি দেখো, আমি জাস্ট এটা মুখস্থ করতাম যে মানে কে কার সাথে বিক্রিয়া দেয়, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এটুকুই মোটামুটি এনাফ। কিন্তু কি হয় অনেক সময় গ নাম্বারে তোমার দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলোতে কিন্তু গ নাম্বারে, খ নাম্বার এটা দিয়ে শুরু করছে, এগুলা সারা এইসব মানে অত্যাচার শুরু করছে। সুতরাং একটু কষ্ট করে এই কয়টা অন্তত অবশ্যই তোমরা পড়ে যাবা, এগুলো ডেলি একটু প্র্যাকটিস করা, একটু রিভিশন দেওয়া, তাহলে মাথায় গেঁথে যাবে। দেখো একটু ইসের কথা বলি যে আমাদের যেই মানে ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা অনেক বেশি, অনেক শক্তিশালী আমাদের ব্রেনটা, কিন্তু কিন্তু আমাদের অলসতা এবং আমাদের যে আগ্রহহীনতা, এটার কারণে আমরা অনেক বড় কাজ থেকে কিন্তু ছিটকাই পড়ি, অনেক বড় কাজ করতে আমরা ভয় পাই। সত্যি কথা কিন্তু এটা তোমাকে মানতেই হবে এটা। কারণ তোমার জাস্ট বিষয়টা বোঝো যে তুমি তোমার মতো মানুষই, বা ধরো এই যে এইচএসসি তোমাদের 26 যারা দিবা, তোমাদের মধ্যেই অনেকে বুয়েটে যাবে, অনেকে ডিএমসি তে যাবে, অনেকে ডিউতে চান্স পাবে, স্বাভাবিক। কিন্তু আবার তোমাদের থেকেই মানে তোমরা ভাবো যে এই মানে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু না, দেখো তোমাদের মধ্যে থেকে অনেকে কি হবে যে বিদেশে যাবে, এমআইটি যাবে, অক্সফোর্ডে যাবে, তারা কিন্তু আরো কোয়ালিটি জায়গায় যাচ্ছে। তার মানে কি, যে তোমার নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং পরিশ্রমের প্রতি যে ভয়টা, এই ভয়টা দূর করতে হবে, দূর করে একটা সুন্দর রাস্তা থাকতে হবে। তোমার যে লক্ষ্যটা থাকতে হবে, লক্ষ্য ছাড়া কখনোই চলা যাবে না, এটা মনে রাখবে সবসময়। লক্ষ্যহীনতা ছাড়া যে তুমি কি হবা তুমি জানো না এখন পর্যন্ত, তোমার দায়িত্ব হচ্ছে আগে লক্ষ্যটা ঠিক করা, ঠিক করে সেটার পিছনে সুন্দরভাবে মানে স্মার্ট ওয়েতে আগানো, তাহলে অবশ্যই তোমরা ফলটা পাবা। এক্ষেত্রে তোমাদের বলছি যে তোমরা স্মার্ট ওয়েতে কাজ করো, আগে ইম্পর্টেন্ট গুলো করে নিবা, তারপরে যখন সুযোগ থাকে তাহলে বাকিগুলো করবা। স্মার্ট ওয়েতে সবসময় কাজ করার চেষ্টা করবা, তাহলে রেজাল্টটা ভালো পাবা। তো এখানে আইন শনাক্তকরণ এগুলো মোটামুটি মুখস্থ করলে যথেষ্ট। আচ্ছা, তো সবার শেষে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে যৌগের বিশুদ্ধাত্মতার পদ্ধতি। এটা আমি বলছি যে আলোচনাগুলো মোটামুটি ইজি আছে, যে তোমার কেলাসন, পাতন, এই যে টপিক গুলো আর কি, তোমার ধরো মানে ক্যালাসন বা তোমার যে দ্রাবক নিষ্কাশন যে টপিকগুলো আছে, যে এইগুলোর ব্যাখ্যা মানে তোমার সংজ্ঞা, যে কিভাবে তোমার দ্রাবক থেকে আরেকটা দ্রাবক পৃথক করে, বা ক্যালাসনের ক্ষেত্রে কিভাবে তোমার দ্রাব্যতার তারতম্যের উপর ভিত্তি করে এই ক্যালাসন পদ্ধতিটা কাজ করে, বা তোমার ঊর্ধ্বপাতন পদ্ধতিতে তোমার ওই যে আমার উদাহরণটা যে নিশাদল, তারপরে আয়োডিন, এই উদাহরণগুলো বা সিস্টেমটা কিভাবে কাজ করে, তো এইগুলো জাস্ট এই সংজ্ঞাগুলো বুঝতে করতে হবে। আর আরেকটা জিনিস যে তোমার ক্রোমাটোগ্রাফিটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা পারতে হবে, এবং এটার যে রেঞ্জটা একের থেকে কম, এইগুলো বেসিক কিছু তথ্য আর কি জানতে হবে। আর অবশ্যই যে তোমার কাগজ ক্রোমাটোগ্রাফি, তারপরে তোমার কলম ক্রোমাটোগ্রাফি, তারপরে তোমার টিএলসি, ওইগুলো একটু ভালোভাবে অবশ্যই জানতে হবে। এগুলো যেহেতু একটু মুখস্থ বেস্ট পড়া, তো এই জন্য আমি এখানে দিইনি, কারণ ওগুলো মানে ভিডিওটা ফাও লং হবে, তো ওইগুলো তো আমি তোমাকে এখানে বোঝার কিছু নাই। ওগুলো মূলত অধিকাংশ হচ্ছে মুখস্থ বিদ্যা। তো এটুকুর মধ্যে ভাই আজকে পড়াটা শেষ হলো। তো তোমাদের সবাইকে এতক্ষণ ধরে তোমরা যারা দেখলে তাদের তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পড়ানোর মধ্যে বা কোনো পড়া এতক্ষণ যেটা পড়ালাম এর মধ্যে যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে অবশ্যই বলছি, আমি বলছি তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবো। এবং তোমাদের যদি কেমিস্ট্রির এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি সেটা সামনে ওই সমস্যা নিয়ে কাজ মানে ভিডিও তোমাদের দিব ইনশাল্লাহ। আর সামনে আমি তোমাদের পর্যাপিত ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেটা জিএসটি নিয়ে আলোচনা করবো, সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম।